সুপ্রিয় শিক্ষার্থী, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো, 2020 সাল আমাদের কেটে গেছে, তাই না? 2020 সাল কেটেছে, অনেকের অনেক রকম ভাবে 2020 সালটা কেটেছে। কারণ ভালো কিছু ঘটনা ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে। তবে হ্যাঁ, আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের কিছু শিখিয়ে দেয়। 2020 সাল আমাদের কিছু শিখিয়ে দিয়েছে। কি শিখিয়ে দিয়েছে? 2020 সালে আমরা কিন্তু স্কুলে এসে ক্লাস করতে পারিনি, কিন্তু স্কুলে এসে ক্লাস করতে পারিনি বলে কি আমাদের পড়াশোনা বন্ধ আছে? বন্ধ নেই। আমরা এই পড়াশোনার কাজটা চালিয়েছি কিসের মাধ্যমে? অনলাইন ক্লাস করে। সেক্ষেত্রে বিষয় ভিত্তিতে আমরা জুম ক্লাস করেছি এবং কতিপয় বিষয়ে আমরা ইউটিউবে ক্লাস করেছি। আমরা এই জুম এবং ইউটিউবের মধ্যে 2020 সালে সীমাবদ্ধ ছিলাম। প্রযুক্তির আরো জ্ঞানকে প্রসারিত করেছি আমরা 2021 সালে। ওবিএস এর মাধ্যমে আমরা এখন ইউটিউবে ক্লাসগুলো দেখতে পাচ্ছি, তাই না? আমরা স্লাইডগুলোকে আরো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমরা কোনো স্লাইডে কোনো লেখা যদি বুঝতে সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা গ্রুপে আলোচনা করতে পারছি। তো সব দিক চিন্তা করে দেখো, প্রযুক্তি কিন্তু এই করোনাকালীন পরিস্থিতিতে আমাদের অনেক কিছু শিখিয়েছে। প্রযুক্তি নির্ভর আমরা হতে শিখেছি। হ্যাঁ, প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি নিজের ভালো জ্ঞান দিয়ে। নিজেদের ভালো জ্ঞান আছে বলে বা ভালো জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা প্রযুক্তি ব্যবহার করছি। এখন তোমরা যদি মনে করো ইন্টারনেট আমার হাতের সামনে, আমি ইন্টারনেট থেকে যা ইচ্ছা তাই ডাউনলোড করব, তাহলে কি তোমার জীবনে ভালো কিছু হবে? সবসময়ের জন্য আমরা ভালো কিছু করার চেষ্টা করব, তাই তো? এই যে আমরা প্রযুক্তির ভালো ব্যবহারগুলো শিখব, অবশ্যই প্রযুক্তির অপব্যবহার আমরা শিখব না। যাই হোক, অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আজকের পাঠ উপস্থাপনায় আছি আমি তনুশ্রী দে, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকের শিখন ফল, আজকের পাঠ শেষে শিক্ষার্থী তোমরা কি কি শিখতে পারবে? সম্পদের বৈশিষ্ট্য ও সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। গৃহসজ্জা, শিশুর বর্ধন, প্রতিবন্ধী শিশু সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। খাদ্য পরিকল্পনা, নিয়মতান্ত্রিক জীবনযাপন ও বস্ত্র সম্পর্কে বর্ণনা করতে পারবে। এই যে আমাদের অর্ধবার্ষিকী যে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়ের প্রেক্ষিতে আমি সামগ্রিকভাবে আজকে কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরেছি। আসি আমরা দেখি আজকের ক্লাসে কি কি আলোচনা করব। তো সম্পূর্ণ অংশ, প্রথম ক্লাসে কি সবকিছু আলোচনা করা সম্ভব? হ্যাঁ, প্রথম ক্লাস শুরু হয় কিছু ভালো মন্দ কনভারসেশনের মাধ্যমে, কিছু শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে একটা শুরুটা করতে হয়। সেক্ষেত্রে আমাদের প্রথমে আলোচ্য বিষয় অর্থাৎ আজকের ক্লাসের প্রথমে থাকছে একটু শুভেচ্ছা বিনিময়, এরপরে থাকছে পাঠ্যপুস্তকের ধরন, তারপরে আছে সিলেবাস সম্পর্কে ধারণা, অধ্যায় সমূহের পরিচিতি, পূর্ববর্তী শ্রেণীর পঠিত অংশ, সবশেষে আছে প্রশ্নের ধারা ও মানবন্টন। তোমরা যখন ক্লাস করবে, যে কোনো সময় যে কোনো বিষয়ের ক্লাস যখন করবে, তখন অবশ্যই পাঠ্যপুস্তক, খাতা, কলম, ডায়েরি পাশে রাখবে। আমি এখন আলোচনাতে চলে যাচ্ছি। আলোচনার ক্ষেত্রে দেখো, প্রথমে আছে শুভেচ্ছা বিনিময়। একরাশ ফুলের শুভেচ্ছা তোমাদের প্রত্যেকের জন্য। এরপরে চলে যাচ্ছি পাঠ্যপুস্তকের ধরন। আমাদের বিষয় কি? গার্হস্থ্য বিজ্ঞান। কোন শ্রেণী? দশম শ্রেণী। গার্হস্থ্য বিজ্ঞান পাঠ্যপুস্তকের ছবি আমরা দেখতে পাচ্ছি। কঠিন মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, তাই না? আচ্ছা, আজকে আমরা অর্ধবার্ষিকীর অধ্যায়গুলো কি কি আছে সেটা একবার দেখে নেই। অর্ধবার্ষিকীর অধ্যায়গুলোর মধ্যে আছে হচ্ছে সম্পদ, গৃহের অভ্যন্তরীণ সজ্জা, শিশুর বর্ধন ও বিকাশ, প্রতিবন্ধী শিশু, খাদ্যের পরিপাক ও খাদ্য পরিকল্পনা, নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা, বয়নতন্তু, গ্রাফটিং তন্তু। অর্থাৎ এই অধ্যায়গুলো আমাদের অর্ধবার্ষিকী আছে। নবম শ্রেণীতে তোমরা কিছু অধ্যায় পড়েছো, আর দশম শ্রেণীতে বাকি অংশ যেগুলো থাকবে পুরো বইয়ের উপরে আমাদের আলোচনা হবে। আমরা প্রথমে চলে যাচ্ছি এখন আলোচনার প্রথম অংশে, অর্থাৎ আমাদের আলোচিত অধ্যায় কি? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কি?
সম্পদ। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সম্পদ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, একটা স্ক্রিনে যা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো এই যে এই বাড়ি ঘর, আমি একটা ঘরের ছবি তুলে ধরেছি, বাড়ির ভেতরে একটা রুমের ছবি তুলে ধরেছি, হল রুমের মতো একটা রুম, সেখানে সোফা সেট আছে, খাট আছে, ড্রয়িং রুমের মতো বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে। এক্ষেত্রে কিছু সম্পদ দেখা যাচ্ছে। এই সব সম্পদের কি জীবন আছে? এই সব সম্পদের জীবন নেই। আচ্ছা, এইসব সম্পদ হচ্ছে বস্তুগত সম্পদ। বস্তুগত সম্পদ আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এখন আসি সম্পদ কি? সম্পদ হলো গৃহ ব্যবস্থাপনার মৌলিক উপকরণ। সম্পদ বলতে আমরা পাশে ছবি দেখতে পাচ্ছি, এই একটা অফিসের, সেখানে একটা চেয়ার ফাঁকা আছে, অফিসের একটা রুম আছে, বিভিন্ন ধরনের ফার্নিচার আছে। হ্যাঁ, যে জায়গাটা ফাঁকা আছে সেখানে একজন মানুষ থাকবেন, তাই তো? এখানে আমরা বস্তুগত সম্পদ দেখতে পাচ্ছি, এখানে একজন মানুষ থাকবেন। এই মানুষ তার জ্ঞান, বুদ্ধি, বিবেক সব কিছু দিয়ে কি করবে? ব্যবস্থাপনা করবে, যে কোনো বিষয় ব্যবস্থাপনা করবে। তাহলে বোঝা যাচ্ছে সম্পদের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি। একজন নির্দেশক থাকবে, যিনি তার নির্দেশ অনুযায়ী সম্পদের সুষ্ঠু ব্যবহার করবেন। আমরা লক্ষ্যের প্রকারভেদে কিছু জানি। সম্পদ আছে তাই বলে আমার কোনো লক্ষ্য, নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, অর্থাৎ আমি যা ইচ্ছা যেমন ভাবে আমার সম্পদ ব্যবহার করছি, তাহলে কি হবে? না, লক্ষ্যের ক্ষেত্রে তাৎক্ষণিক লক্ষ্য, মধ্যবর্তীকালীন লক্ষ্য, দীর্ঘমেয়াদী লক্ষ্য। আমরা গৃহ ব্যবস্থাপনা অধ্যায় যখন পড়েছিলাম তখন লক্ষ্যের একটা অংশ ছিল, সেই লক্ষ্য একটা অধ্যায় অন্য অধ্যায়ের সাথে সম্পর্ক যুক্ত। লক্ষ্য যদি ঠিক থাকে তাহলেই সেক্ষেত্রে সে তার ঠিক জায়গায় পৌঁছতে পারে। সেক্ষেত্রে আমাদের লক্ষ্যটা মাথায় রাখতে হবে। এখন চলে আসি সম্পদের ক্লাসিফিকেশন তথা সম্পদের শ্রেণী বিভাগের ক্ষেত্রে। সম্পদ দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে মানবীয় সম্পদ, দুই হচ্ছে বস্তুগত সম্পদ। আমরা কিন্তু আলোচনা করে নিয়েছি ছবিতে দেখে যে মানবীয় সম্পদ এবং বস্তুগত সম্পদগুলো কি কি। আমি তোমাদের সুবিধার জন্য আরো একবার মানবীয় এবং বস্তুগত সম্পদের কিছু উদাহরণ দিচ্ছি। মানবীয় সম্পদের মধ্যে আছে কি? শক্তি, সময়, শ্রম, মেধা, দক্ষতা, এগুলো হচ্ছে মানবীয় সম্পদ। আমি বলেছিলাম অফিসের বস তার নির্দেশনা অনুযায়ী সম্পদের ঠিকঠাক ব্যবহার হবে। সেক্ষেত্রে মানবীয় সম্পদের মধ্যে আমরা এই অংশগুলো দেখতে পাচ্ছি। যার দক্ষতা বেশি তার সম্পদ ব্যবহারের সুনির্দিষ্টতাও কিন্তু ঠিক ততটাই বেশি। এরপরে চলে যাচ্ছে বস্তুগত সম্পদ। জমি, বাড়ি, টাকা পয়সা, এগুলো সবই হচ্ছে বস্তুগত সম্পদ। এখন দেখো আমরা ছবিতে সুন্দর একটা কিছু অংশ তুলে ধরেছি। এই যে আমরা প্রথমে বস্তুগত সম্পদগুলো দেখেছিলাম, আমি একটু ক্লু দেই। এখানে যে সম্পদগুলো দেখতে পাচ্ছি সেগুলো কি ধরনের সম্পদ? বস্তুগত নাকি প্রাকৃতিক নাকি মানবীয়? কি ধরনের সম্পদ? অবশ্যই এখানে সম্পদ আছে, বস্তুগত কিছু সম্পদ আছে, আবার মানবীয় কিছু সম্পদ আছে। এই যে প্রাণগুলো দেখতে পাচ্ছি এগুলো কি মানবীয় সম্পদের মধ্যে পড়ছে না? একটা পাখি বা একটা জীব যখন তার খাবার সংগ্রহ করে তার উপযুক্ত মেধাকে কাজে লাগায়, উপযুক্ত মেধাকে কাজে লাগিয়ে সে তার খাবার সংগ্রহ করে, প্রতিকূল পরিবেশে টিকে থাকে। প্রতিকূল পরিবেশে টিকে থাকে কিভাবে? অভিযোজন ক্ষমতা অনুসারে। প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা আছে বলেই তারা কিন্তু অভিযোজিত হয়ে টিকে থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জীবন পরিচালনার ক্ষেত্রে মানবীয় সম্পদ এবং বস্তুগত সম্পদ উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়ে। আমাদের কি ছিল? শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ। হ্যাঁ, সুন্দর একটা পরিবারের ছবি আমরা দেখতে পাচ্ছি। পরিবারে বাবা মা আছে, ভাই বোন আছে। এখানে একটা শিশু দেখতে পাচ্ছি, সে দৃষ্টি প্রতিবন্ধী বা স্বাভাবিক কোনো শিশু নয়। এখন একটা পরিবারে মা বাবার পারিবারিক বন্ধন যদি অটুট থাকে তাহলে শিশুর বেড়ে ওঠার বিকাশ বা বিকাশ লাভের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে কি? কোনোই প্রতিবন্ধকতা থাকবে না। শিশু সুন্দরভাবে বিকশিত হবে, তার সঠিক বিকাশ লাভ করবে। আর প্রতিবন্ধী শিশু কখন জন্মগ্রহণ করবেন? একজন মা যখন তার গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের দুশ্চিন্তা করে বা পুষ্টিকর খাবার খায় না, বিভিন্ন ধরনের অনিয়মের কাজ করে, তখন সে প্রেক্ষিতে তার প্রভাব পড়ে তার অনাগত সন্তানের উপর। প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।
এছাড়া খাবারের মান এবং ভেজাল মুক্ত খাবার খেতে হবে। এছাড়াও জন্মগত কতগুলো সমস্যা থেকে থাকে যার কারণে প্রতিবন্ধী হতে পারে। আমাদের সুস্থ সম্পদ, মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। সেক্ষেত্রে এই মানসিকভাবে একজন মা কখন সুস্থ থাকবে, যখন তার চারপাশের পরিবেশ তার অনুকূলে থাকবে। এই ব্যাপারগুলো আমরা অবশ্যই খেয়াল করব। এখন তারপরের অধ্যায়ে আছে খাদ্য পরিকল্পনা, পরিপাক ও পরিকল্পনা। আমরা বিভিন্ন ধরনের খাদ্য দেখতে পাচ্ছি। শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্য এখানে মেশানো অবস্থায় আছে। শর্করা জাতীয় খাদ্য আমাদের দেহে শক্তি যোগায়, আমিষ জাতীয় খাদ্য দেহের বৃদ্ধি ঘটায়, আর সবশেষে আছে স্নেহ বা তেল। স্নেহ বা তেল বা চর্বি জাতীয় খাবার কি করে? আমাদের দেহে তাপ শক্তি উৎপন্ন করে। শুধুই কি তাই, আমাদেরকে কাজে উদ্দীপনা দানে সহায়তা করে কিন্তু তৈল, কারণ আমাদের শরীরে যে মেদ জমা থাকে সেই মেদ পরবর্তীতে আমাদের শক্তি যোগায়। যখন পর্যাপ্ত খাবার হয়তো পাই না, দীর্ঘ সময় আমরা যে ধর্মীয় কাজগুলো করে থাকি, নামাজ, রোজা বা উপবাস, যে কাজগুলো যে যার ধর্মের প্রেক্ষিতে কাজগুলো করি, দীর্ঘ সময় না খেয়ে থাকলেও আমাদের শরীরে আমরা কিন্তু বলশূন্য হয়ে যাই না। কেন বলশূন্য হয়ে যাই না? আমরা বলশূন্য হই না কারণ আমাদের দেহে সঞ্চিত তেল বা চর্বি আমাদের শক্তি সরবরাহ করে। এই শক্তির বলে আমরা নিজেদের নড়াচড়া করতে সহায়তা করে থাকি। তাহলে শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের উপাদানগুলো সম্পর্কে আমরা জানলাম। খাদ্য পরিপাক প্রক্রিয়া, এক এক খাদ্যের এক এক রকম খাদ্য পরিপাক প্রক্রিয়া সম্পন্ন হয়। যেমন শর্করা জাতীয় খাদ্য খুব দ্রুত হজম হয়, অনেক তাড়াতাড়ি এই এই খাদ্যগুলো হজম হয়ে থাকে, এবং এই খাদ্যের পরিপাক কিন্তু শুরু হয় মুখগহ্বরের ভেতর। পরিপাক তন্ত্রের আমরা এই অধ্যায় যখন পড়বো, পরিপাক তন্ত্রের অংশগুলো সম্পর্কে আমরা জানবো। এরপরে চলে যায় প্রোটিন বা আমিষ জাতীয় খাবার। প্রোটিন বা আমিষ জাতীয় খাবার কোনগুলো? এক্ষেত্রে বলতে গেলে প্রোটিন বা আমিষ টু টাইপস আছে। সেই প্রেক্ষিতে বলা যায় উদ্ভিজ্জ আমিষ এবং প্রাণীজ আমিষ। উদ্ভিজ্জ আমিষ এবং প্রাণীজ আমিষ বলতে যেগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায় সেগুলো উদ্ভিজ্জ আমিষ, এবং প্রাণী থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো প্রাণীজ আমিষ। উদ্ভিজ্জ আমিষের মধ্যে রয়েছে ডাল, শিমের বিচি, আর প্রাণীজ আমিষ মানে প্রাণীদেহ। এই চিত্রে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে প্রাণীজ আমিষ। আচ্ছা, এই অধ্যায় যখন আমরা পড়বো তখন আরো ডিটেলসে আমরা আলোচনা করব। নিয়মতান্ত্রিক জীবনযাপন, আমাদের উপযুক্ত খেলার জন্য যথেষ্ট পরিবেশ লাগবে, পুষ্টিকর খাবার খেতে হবে, তাহলে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে পারবো। অর্থাৎ নিয়মতান্ত্রিক জীবনযাপনের দ্বারা একজন মানুষ অবশ্যই সুস্থ থাকতে পারে। একজন মানুষ সুস্থ তখনই থাকবে যখন সে নির্দিষ্ট পরিমাণে খাবার খাবে, ঠিক সময়ে শরীরের চাহিদা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময় পরিমাণে ঘুমাবে, এরপর নির্দিষ্ট অনুপাতে খেলাধুলো করবে, শরীরচর্চা, ব্যায়াম করবে। এই সবগুলো যখন নিয়মতান্ত্রিক ভাবে পালন করবে তখনই সে সুস্থ থাকতে পারবে। তাহলে একজন মানুষের জীবনযাপনের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক জীবনযাপন করা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই। শুধু খাবার খাচ্ছি কিন্তু বেপরোয়া জীবনযাপন করছি, আমরা কি সুস্থ থাকবো? থাকবো না। এরপরে অধ্যায়ে আছে পোশাকের যত্ন পরিপাট্যতা। অংশটা কেন তুলে ধরেছি? আমাদের বস্ত্র ও বয়নতন্ত্র যে অধ্যায় আছে সে অধ্যায়ে বিভিন্ন ধরনের কাপড় সম্পর্কে আলোচনা আছে। আমরা শুধু কাপড় পরবো, ফ্যাশন করব, সবকিছু করব, এসে ভাঁজ না করে এই কুচিমুচি করে আবার আলমারিতে তুলে রাখবো, তাহলে কি হবে? জিনিস ব্যবহার করতে হবে সুস্পষ্ট ব্যবহারের মাধ্যমে। জিনিস অপচয় করব না আমরা। যখন জিনিস কিনছি তখন তা নির্দিষ্ট মাত্রায় ঠিকভাবে সঠিক ব্যবহার করব। আমরা যদি তার অপব্যয় করি, ধরো সুন্দর একটা জামা কিনে এনেছো, সেই জামা 2 দিন পরলাম, কোথাও বেড়াতে গেলাম, তারপরে এসে ভাঁজ না করে বা ময়লা অবস্থায় কাদা লেগে গেল, তা 2 দিন পরে থাকলো। তারপরে কি ঘটনা ঘটলো? সেখান থেকে ভাঁজ না করে এলোমেলো অবস্থায় আলমারিতে তুলে রাখা হলো। পরবর্তীতে যখন ওই জামা পরার ইচ্ছে হবে তখন ওই জামা বের করলে তা পরার গ্রহণযোগ্যতা পাবে? কখনোই পাবে না। এই জামাকে যদি পুনরায় ব্যবহার, তখন কি করতে হবে? কোথাও যেতে গেলে নতুন করে জামা কিনতে হবে, আবার
নতুন ভাবে সম্পদের সুষ্ঠু ব্যবহার তখন হবে না। এই প্রসঙ্গ আস্তে আস্তে সম্পদের প্রসঙ্গটা চলে আসছে, আমরা ঠিকভাবে সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারবো না। এরপরে চলে আসছি আমরা মূল্যায়ন প্রশ্ন। আজকের ক্লাস যেগুলো করলাম তার প্রেক্ষিতে কতগুলো প্রশ্ন আমরা দেখি পারি কিনা। সম্পদ কত প্রকার? সম্পদ দুই প্রকার, বস্তুগত সম্পদ এবং মানবীয় সম্পদ। জন্মপূর্ব কাল বলতে কি বুঝো? একটা শিশু জন্মের পূর্ব জন্মগ্রহণের পূর্ব পর্যন্ত, গর্ভধারণের পর থেকে জন্মের পূর্ব পর্যন্ত সময় হচ্ছে জন্মপূর্ব কাল। মূল নকশা কাকে বলে? কোন একটা জামাতে নকশা করবে, যেই নকশা বা থিমকে কাজে লাগিয়ে নকশাটা করবে তাই তো মূল নকশা। যমজ শিশু কয় ধরনের? যমজ শিশু দুই ধরনের, হুবহু একরকম দেখতে হয়, আবার অনেকে চেহারার মিল থাকে না। পরিপাক কি? পরিপাক হলো খাদ্য, জটিল জৈব খাদ্যগুলো যখন হজম হয়ে আমাদের শরীরে রক্তের সাথে মেশার উপযোগী হয় তাই তো আমাদের পরিপাক। আর পরবর্তী দিন আমরা ক্লাস করব প্রথম অধ্যায়ে, প্রথম অধ্যায়ের ক্লাস করব। সেই প্রেক্ষিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে বা আগামী দিন ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে তোমাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আমি আজকে আমার ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।